আমরা আজকে নাউন পড়বো। নাউন মোটামুটি তোমরা সবাই জানো। ইংরেজিতে বাংলাতে এভাবে ভাগ করা তেমন ভাবে ভাগ করা যায় না, কনসেপ্ট আছে মানে একই রকম, বাট ওই রকম ভাবে ভাগ করা যায় না। ইংরেজিতে খুব সুন্দর কনসেপ্ট আছে, পার্টস অফ স্পিচ, কথা বলার বিভিন্ন পার্ট। মনে করো তুমি বিরিয়ানি রান্না করছো, তাহলে বিরিয়ানিতে কতগুলো উপাদান লাগে। তো একটা বাক্য তৈরি করতে অনেকগুলো উপাদান লাগে, এর আগের দিন বলছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো লাগেই। তো তিনটা উপাদান তো দেখতেই পাচ্ছি, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। এর মধ্যে আরো বিভিন্ন রকম উপাদানগুলো লাগে একটা বাক্যের জন্য। তো পার্টস অফ স্পিচ, কথা বলার উপাদান, যার মধ্যে সব প্রথমে কি আছে? নাউন, তাই তো। নাউন সোজা ভাষায় কি? যে কোনো কিছুর নাম। এবার একটা প্রশ্ন হতে পারে যে পার্টস অফ স্পিচের সব প্রথমে নাম কেন আছে? নাউন পড়নি এমন কেউ নেই, তাহলে প্রথমেই কেন নাউন আসে? প্রথমে প্রোনাউন আসতে পারতো, ভার্ব আসতে পারতো, তো মোস্ট ইম্পর্টেন্ট ভার্বই আছে, অ্যাডভার্ব আসতে পারতো, আর কিছু আসতে পারতো, নাউন প্রথমে কেন? অফলাইন ক্লাসে একবার এক স্টুডেন্ট বলছিল, স্যার নাউন শুনতে খুব ভালো লাগে, মানে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব এভাবে মুখস্থ করতে সুবিধা হয়, ওই জন্য নাউন আগে রেখে দিয়েছে। তোমার কি মনে হয় এক নম্বরে ওই কারণেই আছে? না স্যার। আসলে পার্টস অফ স্পিচ এর মধ্যে যে উপাদানটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে নাউন। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। নাউন কি? সংজ্ঞাতে পড়েছো, নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। তিনটা জিনিস খেয়াল করো, পার্সন, প্লেস অর এ থিং। কোনো ব্যক্তি, জায়গা বা বস্তুর নাম হচ্ছে নাউন। ব্যক্তি, জায়গা, বস্তু। ব্যক্তি, জায়গা, বস্তু, তিনটা। ব্যক্তি, জায়গা, বস্তুর নাম হচ্ছে নাম, নাউন। এবার একটু ভাবো ডিটেলসে, কোনো ব্যক্তি, কোনো জায়গা বা কোনো বস্তু, এই তিনটা জিনিস নিয়ে কি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যায় না? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য, সে ব্যক্তি আছে, না হলে জায়গা আছে, না হলে বস্তু আছে। তুমি 4 নম্বর কোনো জিনিস বলো যে এটাও আছে, তাই না? তার মানে আরেক রকমের যদি বলি, তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে নাউন। গোটা বিশ্বের যা কিছু নাম আছে সবই নাউন। নাউন ইকুয়াল টু দ্য নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তো নাউনকে আমরা আরেক ভাবে নেম বলতে পারি। তাহলে তুমি যে মোবাইলে পড়ছো, এই মোবাইলটা কি নাউন না নাউন না? নাউন। বুক, নাউন। বুক, বই, নাউন? নাউন। 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 স্যার যে কোনো নেমিং ওয়ার্ডই নাউন। হ্যাঁ, একেবারে সোজা থেকে বোঝো, অত জটিলে যাব না। নেমিং ওয়ার্ড যা কিছু দিয়ে কাউকে সম্বোধন করা, মানে ওকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে কোনো শব্দ দিয়ে। বই বলছি তো তুই আনতে পারছি, আচ্ছা এটা এটা জিনিস। আকাশ বললে আচ্ছা এটা, যদি বলি বাতাস তো এটা, জল এটা, মানুষ এটা। ঠিক আছে, মানুষ যদি বলি ম্যান, তাহলে কি নাউন হবে না হবে না? নাউন। আবার যদি পার্টিকুলার বলি রাহুল, তখন নাউন। নাউন। ওইটাও না। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছুর নাম আছে সবই নাউন, এইটুকুই নাউন, এর বাদে আর নাউনে কিচ্ছু নেই। ঠিক আছে, নাউন কিন্তু কনসেপ্টকে জটিল করতে হতো হয়তো যারা বানিয়েছে, কিংবা নিজেদের আলোচনার সুবিধার্থে একটু সহজ করতে হতো, যেটাই কারণ হোক, এর কারণে নাউনকে ভেঙে দিয়েছে। নাউনকে ভেঙে কয়েকটা নাউনের প্রকারভেদ বের করেছে। এটা বের করে খাস কোনো লাভ তো হয়নি, বাট করেছে। আর এই প্রকারভেদ গুলো আছে বলে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন নাউন থেকে আসে, নইলে আসতো না। তো কি প্রকারভেদ? সব টাইপস অফ নাউন। সব প্রথমে বলবো আমরা কমন নাউন। আচ্ছা, তোমরা মাধ্যমিকে কমন নেয়া অঙ্ক শিখেছো?
Hello, sir. হ্যাঁ বলো, Hello, sir. সুষমা বলো। হুম, বলো, শুনছি, বলো। Seven. কি শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. ওকে, সুষমার কথা আসছে না, যা বলবে ইনকল মেসেজে লিখে বলো। কমন মানে কি, দুটো রাশির কাছে একই কোনো জিনিস যদি থাকতো তো কমন নিয়ে নিতাম আমরা। 2x প্লাস 3x, এক্স কমন নিয়ে নিলাম, 2 এর কাছেও আছে 3 এর কাছেও আছে, এরকমই ছিল না কমন নেয়া। Yes, sir. কমন, কমন মানে কি, মৌসুমী আর কণিকা দুজনেই খুব শান্ত স্বভাবের, তাহলে শান্ত স্বভাবটা কমন, তাই তো? কমন মানে এমন কোনো বৈশিষ্ট্য যা একাধিক বস্তু, ব্যক্তি বা মানে যে তিনটা টার্ম একটু, প্লেস, পার্সন অর থিং, বস্তু, ব্যক্তি বা স্থান, যে কিছুর মধ্যে কমন আছে, একই বৈশিষ্ট্য আছে, সেইটা কমন। কমন নাউন কি, অনেকগুলো জিনিসের যখন একটাই নাম হবে, অনেকগুলো জিনিসের যখন একটাই নাম হবে। সংজ্ঞা যেমন বুক। আচ্ছা, বুক যখন বলছি তো একটা বই কি অনেকগুলো বই বোঝাচ্ছে? একটা। অনেকগুলো বই। অনেকগুলো বই। সকল বইগুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে পৃথিবীর যত রকম বই আছে সবাইকে বুক দিয়ে বলতে পারছি। কার, পৃথিবীর যত রকম কার আছে সবাইকে, কিন্তু কারের মধ্যে যদি মার্সিডিজ বলি, বিএমডব্লিউ বলি, ল্যাম্বরগিনি বলি, তখন কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তো কার বলছি মানে সব ব্র্যান্ডের কার, সব কোম্পানির কার। বুক বলছি মানে পৃথিবীর সব বইয়ের প্রতিনিধিত্ব করছে। এখানে প্রতিনিধিত্ব একটা বড় শব্দ। সংজ্ঞাতে দেখো, ইট ইজ দ্য কমন নেম গিভেন টু এ পার্সন, প্লেস অর আইটেম অর এ থিং, ঠিক আছে? তো এইখানটাই কমন নেম হচ্ছে একটা কমন নাম, যেটা কোনো ব্যক্তি, প্লেস বা বস্তুকে দেয়া হয়, যার দ্বারা একই রকম অনেকগুলো জিনিসকে বোঝানো যায়। যেমন কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক যদি আমি বলি বা কোল্ড ড্রিঙ্কস, তাহলে কি হবে? পৃথিবীর সব কোল্ড ড্রিঙ্ককে বোঝানো হচ্ছে, আলাদা আলাদা করে পেপসি বলছি না, কোকা কোলা বলছি না, তাই না? তো কোল্ড ড্রিঙ্ক হয়ে গেল কমন নাম। ইউটিউব, ইউটিউব যদি বলি তাহলে কি কমন নাউন? কারণ ইউটিউবের ভেতরে কত চ্যানেল আছে, আমি কোনো একটা স্পেসিফিক চ্যানেলের কথা বলছি না। ইউটিউব চ্যানেল যদি বলি তাহলে সব চ্যানেলের কথা চলে এলো, তো কমন নাউন। টিচার, পৃথিবীর যত টিচার আছে সবকে আমরা এক জায়গায় নিয়ে চলে এলাম, তো কমন নাউন। স্টুডেন্ট কমন নাউন, স্কুল কমন নাউন। এরকম একটা আর কমন নাউন তুমি বল। স্যার স্পেস। The animals. অ্যানিমালস, সব পশু এখানে চলে এলো। অ্যানিমালস, ফ্রুট, ফ্লাওয়ার। ওকে, তাহলে কমন নাউন আমরা বুঝে গেলাম। কমন নাউনে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি লিখে রেখেছি, দেখ, বলছে ইট ইজ স্টার্ট ফ্রম ক্যাপিটাল লেটার অনলি সেন্টেন্স। কমন নাউন যখন বাক্যের প্রথমে বসবে তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কমন নাউন বাক্যের প্রথমে বসলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্লিয়ার? কমন নাউন বাক্যের প্রথমে বসলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্লিয়ার তো? চলো, কমন নাউনের উল্টো একেবারে, যে অনেকগুলো জিনিসের একটাই নাম দিচ্ছিলাম, সবগুলো বইকে বই বলছিলাম, তো কমন নাউন। এবার যদি আমি সবগুলো ছেলেকে ছেলে বলছিলাম, কমন নাউন। আর একটা ছেলেকে যদি তুলে নিই ওর মধ্যে থেকে, রাহুলকে, তখন কোন নাউন হবে? প্রপার নাউন। প্রপার Noun. নাউন। আমরা অনেক সময় বলি না প্রপারলি বল, মানে ঠিকঠাক বল, এক্সাক্ট বল, যেটা আছে সেটাই বল, ইন জেনারেল বললে হবে না। তো প্রপার নাউন হচ্ছে অপোজিট অফ কমন নাউন, কমন নাউনের ঠিক উল্টো। কমন নাউন কি ছিল? অনেক জিনিসের একটাই নাম। প্রপার নাউন অনেক জিনিসের মধ্যে নির্দিষ্ট একটি স্যার নাম। কমন নাউনের সংজ্ঞাটা আরেকবার দেখাবেন, একটা এসএস নেব। সংজ্ঞা টঙ্গা কম্পিটিটিভে কাজে নেই, হ্যাঁ, ওগুলো 9-10 বাচ্চাদের কাজের। আমি এমনি শুধু আজ প্রথম ক্লাস বলে লিখেছি, পরের ক্লাস থেকে লিখবো না, তো তোমার আর আমার সময় নষ্ট হবে না।
পার্টস অফ স্পিচ আর ইংলিশ গ্রামারটা একটু ভালো করে শেখাবো। তার ভালো করে শেখাবো মানে চেষ্টা করব। তার কারণ হচ্ছে যে তোমরা যখন অ্যাজ এ টিচার কাজ করবে তখন এগুলো কাজে লাগবে, কম্পিটিটিভে যা লাগবে লাগবে। ওকে, হয়ে গেছে আশা করি। নেক্সট, প্রপার নাউন তাহলে অনেক জিনিসের মধ্যে নির্দিষ্ট একটা নাম। ধরো স্টুডেন্ট, এই শব্দটা কমন নাউন না প্রপার নাউন? কমন নাউন। কমন নাউন। আর যদি আমি ওর মধ্যে থেকে একজনকে বেছে নিই, রাহুল, তাহলে প্রপার প্রপার নাউন। নাউন। প্রপার নাউন। এখানে একটা ফ্যাক্টর মনে রেখো, প্রপার নাউন অলওয়েজ বিগিনস উইথ ক্যাপিটাল লেটার্স। কমন নাউন কি বলেছিলাম? অনলি বিগিনস ইন ক্যাপিটাল লেটার হোয়েন, যখন প্রথমে বসে। শব্দের হ্যাঁ, প্রথমে বসে, বাক্যের যখন প্রথমে। শব্দের প্রথমে বসবে। কিন্তু প্রপার নাউন অলওয়েজ বিগিনস উইথ ক্যাপিটাল লেটার, নো ম্যাটার হোয়ার দে অ্যাকুয়ার উইথিন এ সেন্টেন্স। বাক্যের কোথায় বসছে এটা কোনো ফ্যাক্টর না। প্রপার নাউন যেখানেই বসুক ক্যাপিটাল লেটার দিয়েই বসবে। উদাহরণ দেখো, কমন নাউন সিটি। সিটি কমন নাউন তো, বিশ্বের সব শহরের কথা বলছি, সিটি। কিন্তু পৃথিবীর যত একাডেমি আছে, ক্লাস জয়েন করলে একাডেমি ইয়ে থেকেই করতে হবে। আচ্ছা, সিটি কমন নাউন। প্রপার নাউন কি? যখন আমি বলছি মুম্বাই, যখন আমি বলছি কলকাতা, এগুলো প্রপার নাউন। এবার তুমি যদি মুম্বাই লিখো, বাক্যের যে কোনো জায়গায় লেখো, তাহলে এম ক্যাপিটালে লিখবে না লিখবে না? হ্যাঁ। কমন নাউন মোবাইল, প্রপার নাউন আইফোন। কমন নাউন ডে, প্রপার নাউন সানডে। কমন নাউন গেম, প্রপার নাউন পাবজি, ক্রিকেট। বোঝা গেল? তাহলে কমন নাউন আর প্রপার নাউন ক্লিয়ার হয়ে গেছে দুটো। হ্যাঁ স্যার। গ্রুপ গ্রুপ সিডি তে মাঝে মাঝে সেন্টেন্স দিয়ে জিজ্ঞেস করে যে এই বাক্যে কোন ধরনের নাউন আছে, দিয়ে অপশন দিয়ে দেবে চারটা, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন আর কিছু কাউন্টেবল নাউন। তো তোমাকে খুঁজে নিতে হবে। পুরো কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে সংজ্ঞা টঙ্গার প্রয়োজন পড়ে না। আর সংজ্ঞা তুমি হাজার মুখস্থ করে নাও, কনসেপ্ট ক্লিয়ার নেই তো তুমি কাজের কাজটা করে আসতে পারবে না। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, they are the names gives to represent a group of people, animal or things. যদি কোনো নাউন একটা কোনো কিছুর কোনো গ্রুপের প্রতিনিধিত্ব করে তখন তাকে কালেকটিভ নাউন বলবো। কিরকম? ক্লাস, ক্লাস মানে কতগুলো স্টুডেন্ট আছে, তাই না? নির্দিষ্ট শ্রেণীর স্টুডেন্ট আছে, ওটা ওর প্রতিনিধিত্ব করছে, ক্লাস। এ বাঞ্চ অফ গ্রেপস, আঙ্গুরের থোকা, সবগুলো আঙ্গুরের প্রতিনিধিত্ব করছে। বোর্ড অফ ডিরেক্টর, অনেকগুলো বোর্ড ডিরেক্টর এক জায়গায় যেখানে আছে সেখানে বোর্ড অফ ডিরেক্টর। এ সিরিজ অফ ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট যেখানে একত্রিত হয়ে গেছে। তো এই যে বোর্ড, বাঞ্চ, ক্লাস, সিরিজ, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এখন দুটো কনফিউশন তৈরি হবে যে তাহলে স্যার কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে কি পার্থক্য? কমন নাউন তো অনেকগুলো জিনিসের একটাই নাম, আর কালেকটিভ নাউনও অনেকগুলো জিনিসের একটাই নাম। তো চিনবো কি করে কমন নাউন আর কালেকটিভ নাউন? কোনো আইডিয়া? স্যার একটি কমন নাউন জাতি গুলোর একটা স্পেসিফিক গোষ্ঠীকে নাম বোঝাবো আছে আর কালেকটিভ হ্যাঁ, নাউন এক এক একটি করে এক সমগ্র এক করে। জাতি বা গোষ্ঠী, স্যার সমগ্র জাতি বা গোষ্ঠীকে যখন বোঝাবো তখন তাকে কালেকটিভ নাউন বলবো। সমগ্র জাতি বা গোষ্ঠীকে বোঝাবো? বই পড়লে এটাই এখন আমি যদি বলি অ্যানিমাল, তাহলে তো একটা জাতি বা গোষ্ঠীকে বোঝালাম। কালেকটিভ নাউন কিছু সমগ্র সংখ্যাকেও তো জাতি বোঝায়। বা গোষ্ঠী বোঝালে তো কমন নাউন।
আর যদি কালেকটিভ নাউন করতে হয় কোনো একটা গ্রুপ মানে এক জায়গায় অনেকজন আছে তখন সেক্ষেত্রে আমরা কালেকটিভ নাউন বলতে পারি। মনে রাখবে যে কালেকটিভ নাউন তখন বলবো যখন কালেকটিভ থাকবে, কয়েকজন একই রকম কয়েকটা জিনিস এক জায়গায় থাকবে। বুঝতে পেরেছো? এ গ্রুপ অফ বার্ডস, অনেকগুলো পাখির দল, তখন সেটা কালেকটিভ নাউন। কিন্তু যদি শুধু বার্ড বলি তখন কমন নাউন। বোঝা গেছে পার্থক্যটা? কালেকটিভ নাউন এক কথায় সংখ্যাবাচক বলা চলে তো। আনকাউন্টেবলও হতে পারে, সবসময় কাউন্টেবল হবে তাহলে সংখ্যাবাচক হবে তার কোনো মানে নেই। একগুচ্ছ কিছু বোঝালেই সেগুলো কালেকটিভ নাউন নাকি স্যার? হ্যাঁ স্যার যেমন হ্যাঁ। এ সোয়াম অফ বিজ। তোমাকে শুধু মনে রাখতে হবে একই রকম জিনিস এক জায়গায় এসছে কি আসেন, একই রকম জিনিস, তখন কালেকটিভ। মানে কালেকটিভ হওয়ার বিষয়টা, একত্রিত হওয়ার বিষয়টা আছে কি নেই, তখন কালেকটিভ। আর কমন কালেকটিভ নাউনের আরেকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি, কোনো না কোনো কমন নাউনকে সাথে নিয়ে বা প্রপার নাউনকে সাথে নিয়েও তৈরি হবে। এ বাঞ্চ অফ গ্রেপস, বোর্ড অফ ডিরেক্টর, এই যে গ্রেপ, ডিরেক্টর, ইভেন্ট, এগুলো আরেক ধরনের নাউন। তো কোনো না কোনো নাউনকে সাথে নিয়েই কালেকটিভ নাউন তৈরি হবে। ক্লিয়ার? আমরা যখন প্র্যাকটিস করব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষাতে আসবে কোনটা? কালেকটিভ নাউন। কমন নাউন আর প্রপার নাউন একেবারে আসে না বললেই চলে, আসবে কালেকটিভ নাউন। এরপরে যেগুলো পড়বো এগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ স্যার। টিচার এই শব্দটা কোন ধরনের নাউন? কমন কমন নাউন। নাউন। কমন কমন নাউন। নাউন। টিচার্স অফ আওয়ার স্কুল কোন নাউন? এটাও কমন নাউন। এই সরি, এটা প্রপার কালেকটিভ, নাউন, প্রপার নাউন। কালেকটিভ। এটা এটা প্রপার নাউন। টিচার্স অফ আওয়ার স্কুল কোন কালেকটিভ নাউন নাউন। হলো? কালেকটিভ নাউন। এটা এটা প্রপার নাউন তো স্যার, একটা নির্দিষ্ট স্কুলের টিচারদের বোঝানো হচ্ছে। স্যার কালেকটিভ নাউন। টিচার্স অফ আওয়ার স্কুল এটাও কমন নাউন। ওকে, স্যার এটাও এখানে একটা নির্দিষ্ট স্কুলের টিচারদের বোঝানো হচ্ছে তো। না না না, কোন নির্দিষ্ট স্কুলের টিচার বোঝাতে হচ্ছে কিনা। আমি যখন প্রপার নাউন বুঝবো তখন একদম প্রপার, স্কুলের নামটা বললে ওইটা প্রপার, টিচারের নামটা বললে ওটা প্রপার। বোঝা গেছে? আর এ গ্রুপ অফ টিচার অফ আওয়ার স্কুল, এটা যখন কালেকটিভ গ্রুপ, নাউন। হ্যাঁ তখন কালেকটিভ নাউন। এবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইট ইজ স্যার সামথিং, বলছিলাম আর একবার একটু বলে দিন না স্যার। সোজা কালেকটিভ নাউনে একটা তুমি ধারণা তৈরি করে রাখবে যে যেখানে গ্রুপ বানাবে, গ্রুপ বানানোর ব্যাপার থাকবে। দেখো সংজ্ঞাতে গ্রুপ কথাটা লেখাও আছে। গ্রুপ, যেখানে গ্রুপ বানাবে ওখানেই কালেকটিভ নাউন হবে। আঙ্গুরের থোকা, তো আঙ্গুর গ্রুপ বানিয়েছে ওই থোকায় না বানায়নি? হ্যাঁ স্যার। গরুর পাল, গ্রুপ আছে না নেই? হ্যাঁ আছে। এগুলো গাধার দল, কি হয়ে গেল? কালেকটিভ নাউন। যেখানেই দল পাবে, গ্রুপ পাবে, সেগুলো সব কালেকটিভ নাউন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে জানোই উদ্ভট, অ্যাবস্ট্রাক্ট মানে যার কোনো আকার আয়তন নেই, এইরকম কিছু। অ্যাবস্ট্রাক্টের অ্যাকচুয়াল আক্ষরিক মিনিং হয় যাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। ইট ইজ সামথিং হুইচ ইউ ক্যান নট সি, টেস্ট অর টাচ। এটা এমন একটা জিনিস যেটা তুমি দেখতে পাবে না, স্বাদ গ্রহণ করতে পারবে না, হিয়ার শুনতে পাবে না, বা টাচ করতে পারবে না। এক কথায় কোনো জ্ঞানেন্দ্রিয় দিয়ে তার অনুভূতি নিতে পারবে না। সেটা সেই ধরনের নাউন হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন, স্যার অ্যাবস্ট্রাক্ট মানে তো বিমূর্ত, তাই তো? হ্যাঁ বিমূর্ত, হ্যাঁ। যেমন লাভ, ভালোবাসা, এটা কি তুমি কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারবে? জ্ঞানেন্দ্রিয় দিয়ে দেখতে পারবে ভালোবাসা কোনটা? হেট্রেট, কাউকে ঘৃণা করা, তুমি বুঝতে পারবে কোনো জ্ঞানেন্দ্রিয় দিয়ে?
পারবে না। অ্যাঙ্গার, রেগে যাওয়া, রাগ, জয়, আনন্দ, ডিজায়ার, গুডউইল, এগুলো দেখা যায় না, কিন্তু কোনো না কোনো কিছুর নাম তো এগুলো। লাভ একটা অনুভূতির নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনে বেশিরভাগ জিনিসটা অনুভূতি থেকেই আসবে, নেম অফ ফিলিংসই হবে। তো এমন কিছু যেটা বিমূর্ত কিন্তু ওর নাম আছে, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার হয়ে গেছে এটা? আমি যেগুলো উদাহরণ দিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের, এটা বাদ দিয়ে তুমি আরেকটা উদাহরণ দাও। বিউটি, বিউটি, জ্ঞান, অনেস্টি, জ্ঞান, আচ্ছা নেক্সট চলো। কাইন্ড, খুব বেশ ক্লিয়ার একদম। নেক্সট চলো, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কি? এমন নাউন যেটা ম্যাটেরিয়ালের নাউন, বস্তুর নামকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ক্লথ, কপার, গোল্ড, সিলভার, গ্লাস, এয়ার। যা কিছু অবজেক্ট চোখে দেখছো পৃথিবীতে, বস্তুর সংজ্ঞা জানোই। যা কিছু স্থান অধিকার করে আছে পৃথিবীতে, সেটাই বস্তু, আর ওর নামই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাই তো? মূল নাউনকে এই 5 ভাগেই ভাগ করা যায়। আরো কিছু ভাগ আছে যা এগুলো 5 ভাগ থেকেই এসছে, মানে এই 5টাকে যদি ভাগ বলো, তাহলে এই 6, 7 যেগুলো বলবো এগুলো উপবিভাগ বা উপভাগ, সাব ক্লাসিফিকেশন, ওগুলো থেকেই এসছে এগুলো। যেমন কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে এমন জিনিসের নাম যেটাকে তুমি গুনতে পারবে, সংখ্যা দ্বারা কাউন্ট করতে পারবে। ওকে? কাউন্ট করা আর মেজারমেন্ট করা এক নাকি? না স্যার। এক না, এটা খেয়াল রেখো। যেমন অ্যাপেল, আপেল গুনতে পারবে না পারবে না? হ্যাঁ, গুনতে পারবো। চেয়ার, ব্যাগ, বোতল, এগুলো সব গোনা যাবে, তো এগুলো কাউন্টেবল নাউন। আর আর এক দুটো তুমি উদাহরণ দাও যেটা গোনা যাবে। স্যার, পেন, পেন। বুক। আনকাউন্টেবল নাউন কোনটা, যেটা গোনা যাবে না? যেমন মিল্ক, দুধ কে গুনতে পারবে? দুধের মেজারমেন্ট নিতে পারো তুমি, 1 লিটার 2, হ্যাঁ, একটা দুধ, দুটো দুধ, এটা তো বলতে পারবে না। আনকাউন্টেবল মানে এটা না যে কেউ গুনতে পারবে না, কোনোদিনও গুনতে পারবে না। আনকাউন্টেবল মানে এটা যেটা গোনা কঠিন। মোল্লা নাসিরুদ্দিনকে একবার ওর ছেলে জিজ্ঞেস করেছে যে একটা সিরিয়াস পজিশন দিয়ে, যে তুমি যদি এটা পারো তো আমি তোমার সব কথা মেনে নেবো। বলে কি? বলে এখন যে রাতের আকাশে, সন্ধ্যার আকাশের তলায় শুয়ে আছো, বলো তো আকাশে কতগুলো তারা আছে? ও বলছে 27,25,04,386টা। না এত কম? না এইটুকুই আছে। হ্যাঁ তুমি ভুল বলছো। মোল্লা বলছে বিশ্বাস না হয় তো গুনে দেখ। তো যেটা গুনা যাবে না সেটা তো আনকাউন্টেবল বটেই, যেটা গোনা কঠিন হবে সেটা আনকাউন্টেবল। যেমন রাইস। আচ্ছা ভাতকে বা চালকে গুনা যাবে না যাবে না? হ্যাঁ যাবে, যাবে, কিন্তু কঠিন। কঠিন হবে। কিন্তু কঠিন হবে। তো প্রাইস কেও আমরা আনকাউন্টেবল ডাউন বলবো। কম্পিটিটিভ এক্সামে কেন এটা ভুল করে আসে সবাই, ম্যাক্সিমাম টাইম দেখি ভুল করে আসবে, রাইস কে কাউন্টেবল নাউন বলে আসবে। হ্যাঁ গোটা গোটা তো স্যার গোনা যায়, কে গুনবে? এত টাইম কার আছে বসে বসে চাল গুনার? তারপর হচ্ছে ওই চালের মতোই সুগার, গুনা পসিবল কিন্তু আনকাউন্টেবল, কারণ সম্ভব না, জটিল কাজ। নলেজ কাউন্ট করা যাবে না, ওয়াটার কাউন্ট করা যাবে না। সন্ধ্যা ইতিমধ্যেই লিখেছে যে মানি কাউন্টেবল নাউন, যেটা একদম ভুল। এবার প্রশ্ন হচ্ছে যে টাকা, মানি মানে টাকা, তাই তো? একেবারে ভুল বাংলা করলে টাকা। মানি, মানি কারেন্সি বোঝাতে চাইছি। পুরো বিশ্বের কারেন্সিকে তুমি কাউন্ট করতে পারবে? মানি ইজ আনকাউন্টেবল। হ্যাঁ ওটাকে যখন তুমি কনভার্ট করে রুপিস বানিয়ে দিচ্ছ, তখন ওর একটা ভ্যালু অ্যাড করছো, যে এইটা 10 রুপিস, এটা 15 রুপিস, দেন তুমি অ্যাডিশন করে ওইটাকে
ওর একটা যেমন ভাবে মেজারমেন্ট করছিলে জলের 1 লিটার 2 লিটার কিংবা জামা কাপড়ের এত মিটার, সেই রকম ভাবে একটা মেজারমেন্ট প্রসেস তৈরি করে রেখেছো মানির উপরে। আর সেটাকে সংখ্যাতে কাউন্ট করা যেতে পারে যে একটা নোট, দুটা নোট, না তিনটা নোট, দেন ওখানে মানি শব্দটা ইউজ হবে না, নোট শব্দটা ইউজ হবে। তো মানি আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট? যদি বলি 10 রুপিস নোট তাহলে কাউন্টেবল নাউন, কিন্তু মানি ইজ আনকাউন্টেবল নাউন। বারবার প্রশ্নে আসে এটা, এইগুলো ভুল করে এসো না। বলো বোঝা গেছে না যায়নি এখন পর্যন্ত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইটুকু পর্যন্তই তো বাচ্চাদের সিলেবাসে আছে, তাই না? স্কুলে এইটুকু পর্যন্ত কাজে লাগে। বাচ্চাদের সিলেবাস এখানে শেষ হয়ে গেল। কম্পিটিটিভে কি আছে একটু তো মাঝে মাঝে বলেই দিলাম, যেগুলো এগুলো কালেকটিভ নাউন আছে, আনকাউন্টেবল নাউন, এই দুটো থেকে কম্পিটিটিভে বেশ প্রশ্ন আছে। আগে যুগে পিএসসি তে, আগে যুগে মানে আমি এখন থেকে 10-15 বছর আগে, বিগত শতাব্দীতে পিএসসি তে দেখতাম অনেকগুলো নাউন দিয়ে দিত আর বলতো যে এর মধ্যে আইডেন্টিফাই করুন বা ক্লাসিফিকেশন করুন কোনটা কোন নাউন। এখন ওই ধরনের প্রশ্ন হয় না। আগে যখন স্কুল সার্ভিস কমিশনে হাতে লিখে প্রশ্ন হতো তখন জেনারেল পেপার বলে একটা পেপার থাকতো, ওখানে অনেকগুলো নাউন দিয়ে ক্লাসিফাই করতে বলতো যে কোনটা কোন ধরনের নাউন। সাবজেক্টের ইংলিশের যে প্রশ্ন হতো সেখানেও আমি এই ধরনের প্রশ্ন দেখেছি। এখন এই ধরনের হয় না, বড়জোর একটা বাক্য দিয়ে কোন একটা নাউনের নিচে আন্ডারলাইন করে দিত, বা পুরো বাক্যে একটাই নাউন আছে এরকম বাক্য দিয়ে বলতো যে এই বাক্যে যে নাউনটা আছে সেটা কোন ধরনের নাউন। এই ধরনের প্রশ্ন আছে। সেক্ষেত্রে প্রপার নাউন বা কমন নাউন এগুলো কাজে লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন আর কালেকটিভ নাউন এই দুটোই তোমাদের সিলেবাসে কাজে লাগবে। নাউন কেন্দ্রিক কিছু প্রশ্ন আছে কম্পিটিটিভে, যেটা প্রচুর আছে, এখন আমরা সেইগুলোই দেখব। সেন্টেন্স আসলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটা দিয়ে তৈরি। এর আগের দিন বলছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার। একটা বড় প্রশ্ন তোমাদের মনে আসা উচিত, সেটা হচ্ছে যে নাউন পড়বো কেন, নাউন পড়ার প্রয়োজনীয়তা কি? তো নাউন পড়ার প্রয়োজনীয়তা হচ্ছে যে সেন্টেন্স যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে তৈরি হয় তার মধ্যে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে নাউন দিয়ে তৈরি বা প্রোনাউন দিয়ে তৈরি। প্রোনাউন মানে এক টাইপের নাউনই, এর পরের দিন আমরা পড়বো। তো সেন্টেন্সের যে দুটো বড় কম্পোনেন্ট, মানে তিনটা যদি কম্পোনেন্ট হয় তো ম্যাক্সিমাম শেয়ার কার কাছে? নাউনের কাছে। সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কার কার দ্বারা গঠিত? নাউনের দ্বারা গঠিত। বোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। এবার তুমি যেটুকু পড়েছো সেটার ভিত্তিতে এটা বলাই যায় যে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন থাকে না থাকে না? থাকে। থাকে। সাবজেক্টের সঙ্গে যদি ভার্বের রিলেশন না থাকে তাহলে সেন্টেন্সই হবে না। বোঝা গেছে? আচ্ছা, ধরো 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 কথার কথা, রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ে দুজন চলে হাঁটছে। গেল। হ্যাঁ বোর্ড দেখছি, তুলে নিয়েছে। ওকে দেখছি। রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ে দুজন হাঁটছিল, কিছু কথা কাটাকাটি হয়েছে, কিছু হয়েছে। মেয়েটা ছেলেটাকে মেরে দিয়েছে এক চোট। বলো তুমি দূর থেকে বিষয়টা দেখলে বা পরে গিয়ে জানলে কাকে সাপোর্ট করবে? আগে তো ব্যাপারটা বুঝতে হবে, না বুঝে তো সাপোর্ট করা যাবে না কাউকে। আচ্ছা, মেয়েটাই জোর জবরদস্তি মেরেছে, না মারলেও চলতো, ব্যাপারটা এমন কোনো ব্যাপার হয়নি, একটু ধাক্কা টাক্কাই লেগেছে। এবার কাকে সাপোর্ট করবে? স্যার ছেলেটাকে। ছেলেটাকে। কাছে গিয়ে দেখলে মেয়েটা তোমারই বোন, এবার কাকে সাপোর্ট করবে? ছেলেটাকে সাপোর্ট করবো স্যার।
এটা বলার কথা। যদি যদি তার মধ্যে নৈতিকতা থাকে তাহলে না স্যার, নিরপেক্ষ নিজের বোন থাকবে। থাকলে আমি জিজ্ঞাসা এটা করতেই পারবো যে কেন মারলি বা কি বৃত্তান্ত, তখন আমার বোনকে আমি কোশ্চেন না, না, করতে পারবো। বৃত্তান্তের জায়গাটা তো বলেই দিলাম যে মেরে দিয়েছে একটু রাগের মাথায়, না মারলেও চলতো জায়গাটা। কি হবে ওইখানটায় তুমি ডিফেন্সের ভূমিকায় চলে আসবে, ঠিক আছে? তুমি তোমারই বোনকে গাল দেবে যে তুই এরকম কেন করলি এত ছোট ব্যাপারে, কিন্তু ইন্টারনালি সাপোর্ট বোনকেই করবে যে একে বাঁচাতে হবে কোনো না কোনো রকমে। যদি দেখো যে ভিড় খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবার ছেলে পক্ষে, তো নিজেই তোমার বোনকে মেরে দেবে তাকে ওরা কিছু না করে। এটা এইটুকুই স্ট্র্যাটেজি পালন করবে তো ওখানে। হ্যাঁ স্যার। এটাই হবে। তার মানে তুমি যদি, মানে তোমার বোন যদি ভার্ব হয়, তোমার বোন যদি সাবজেক্ট হয়, তাহলে তুমি ভার্বটা কেমন হবে সাবজেক্টের অনুযায়ী হবে। ওই মেয়েটা তোমার বোন হলে তুমি একরকম হবে, আর ওই মেয়েটা তোমার বোন না হলে তুমি আরেক রকম হবে। এমনটাই হয় সব জায়গায়। তো সাবজেক্ট আর ভার্বের মধ্যে রিলেশন আছে। ভার্ব সাবজেক্টকে দেখে আসে যে আমার গ্রুপের আছে তো আমি ওর গ্রুপের যাব, আর আমার গ্রুপের নেই তো আমি ওর গ্রুপের যাব না। কিরকম ব্যাপারটা? সাবজেক্ট আবার মানে সাবজেক্ট তো নাউনই হয় প্রোনাউনকে বাদ দিয়ে দিলে। নাউন আবার দু রকম ভাবের হতে পারে। আরো দুটো ভাগ করছি এতগুলো ভাগের পরেও। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন আর একটা প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন মানে একটাই কোনো জিনিস আছে তার নাম, যেমন রাহুল, একটাই ছেলে। প্লুরাল নাউন, প্লুরাল নাউন যা কিছু হতে পারে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দাও। বয়েজ। বয়েজ, অনেকগুলো ছেলে, ঠিক আছে? তাহলে যদি সিঙ্গুলার নাউন সাবজেক্ট হয় তো ভার্ব সিঙ্গুলার ভার্ব হবে কি প্লুরাল ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। হবে। সিঙ্গুলারই ভার্ব হবে। আর যদি স্যার প্লুরাল প্লুরাল নাউন, হবে। যদি সিঙ্গুলার নাউন সাবজেক্ট হয় তাহলে ভার্বও সিঙ্গুলারই ভার্ব হবে। যেমন বয়, দা বয় প্লে, বয়স, তাহলে সেক্ষেত্রে কি তোমাকে ভার্বও প্লুরাল আনতে হবে, ঠিক আছে? ভার্বের সঙ্গে এস ইএস বসবে কিনা সেগুলো তো ভার্বে গিয়ে শিখবে। তো যেমন নাউন হবে তেমনই ভার্ব হবে। নাউন আর ভার্বের সঙ্গে এটা রিলেশন। তার জন্য দেখো ভার্ব বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভার্ব কেমন হবে এটা নির্ধারণ করছে কে? সাবজেক্ট। বা সাবজেক্ট, সাবজেক্ট আসলে কি? নাউন। এই জন্য নাউন পড়া এত গুরুত্বপূর্ণ। মানে নাউন ভারতীয় গণতন্ত্রের জনতার মতো, পাবলিকের মতো, ওই রাজাকে বানায়, স্যার তারপরে এটাকে ভার্বকে। কি স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, এটাকে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়? হ্যাঁ, এটাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। যে সাবজেক্টকে দেখেই ভার্ব বিহেভ করবে, সাবজেক্ট যেমন হবে ভার্বকে ওরকম বিহেভ করতে হবে। এখানেও বসার গল্প, একবার দেখে বসে যাবে, চেয়ার পেয়ে গেল ব্যাস, তারপরে আর কিছু নেই। এবারে কতগুলো ছোট ছোট আমরা সূত্র জানবো। কি? ছোটবেলায় এটা শিখেছো যে এস যদি লাগা থাকে বা ইএস লাগা থাকে তাহলে প্লুরাল হয়। এটা শিখেছো না শিখোনি? শিখেছি। নাউনের সাথে এস বা ইএস লাগা থাকলে সেটা বহুবচন হয়ে যায়, এটা শিখেছো? যেমন বয়েজ, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। অ্যানিমেলস, প্লুরাল। প্লুরাল। অ্যানিমাল। গ্রামারের দিক থেকে অ্যানিমালস শব্দটাই ভুল। যাই হোক, চলো। কিছু কিছু সিঙ্গুলার ওয়ার্ড হয় যার শেষে এস থাকে কিন্তু ও সিঙ্গুলার। যেমন ম্যাথামেটিক্স, এস আছে না নেই? আচ্ছা। আছে। ম্যাথামেটিক্স সিঙ্গুলার শব্দ কি প্লুরাল শব্দ? সিঙ্গুলার। কারণ ম্যাথামেটিক্স এর এস ওই প্লুরাল বালা এসই না, তাই না? কারণ নাম, ম্যাথামেটিক্স একটা সাবজেক্টের নাম, একটাই সাবজেক্টের নাম, তাহলে সিঙ্গুলার। কারণ নামই যদি শেষে এস থাকে তবে তুমি কেমন করে প্লুরাল বলবে? যেমন ফিজিক্স, অনেকে ভাবে নিউজে অনেকগুলো খবর থাকে ওই জন্য নিউজ বুঝি প্লুরাল শব্দ, তো নিউজের পরে আর বসিয়ে দেবে।
নিউজের পরে আর বসতে পারে, সেটা কনসেপ্টের অনুযায়ী পরে আমরা বাক্যের ফরমেশনে গিয়ে শিখবো, কিন্তু নিউজ বেসিক্যালি সিঙ্গুলার ওয়ার্ড। নিউজ ওর থেকে এস শব্দ সরিয়ে নিলে আলাদা শব্দ হয়ে যাবে, নিউ হয়ে যাবে। পলিটিক্স সিঙ্গুলার ওয়ার্ড, এথিক্স, প্রোগ্রেস, এগুলো সব সিঙ্গুলার ওয়ার্ড। বোঝা গেছে? কমন ইরর বলে যে অংশটা আছে তোমাদের পরীক্ষায়, আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস যে জায়গাগুলো আছে, সেগুলোতে এই ধরনের ভুল ভ্রান্তির উপরে প্রশ্ন প্রচুর পরিমাণে হয়। তাহলে একটা রুলস কি বুঝে গেছো, যে সিঙ্গুলার এস পেছনে থাকলেই বা ইএস পেছনে থাকলেই প্লুরাল নাও হতে পারে, হবেই এমন কোনো মানে নেই। বোঝা গেছে? আর আমরা যেহেতু কম্পিটিটিভ এর জন্য পড়ছি, তো তাহলে ধরেই রাখবে যে এস ইএস পেছনে থেকে প্রশ্ন হচ্ছে, তার মানে ও নেই প্লুরাল, ব্যতিক্রম গুলোই প্রশ্ন আছে। দ্বিতীয় হচ্ছে, কিছু কিছু শব্দ শুধু প্লুরাল হয়, ওর সিঙ্গুলার ফর্মই হয় না। কোনদিন শুনেছো সানগ্লাস? সানগ্লাস হয়? কি হয়? সানগ্লাসেস। আমরা তো বলি। ভুল বলি, হুম। সানগ্লাসেস। হেডফোন হয় না, হেডফোনস। স্পেকটেলস, এগুলো সব সময় এস যুক্তই হবে। কেন হবে এবার বোঝো ব্যাপারটা। একটা চোখে সানগ্লাস পড়তে পারবে? নিশ্চয়ই না। ওই জন্য সানগ্লাসেসই হবে, দুটোই চোখে পড়তে হবে। হেডফোন দুটোই কানে লাগাতে হবে, ওই জন্য সব সময় হেডফোনসই হবে। চশমা দুটোই চোখে ইউজ করতে হবে, ওই স্পেকটেলস ওটাই হবে। বেসিক্যালি এই দিক দিয়ে দেখতে গেলে থ্যাঙ্ক বলে কোনো শব্দ হয় না, বলিও না আমরা থ্যাঙ্ক, থ্যাঙ্কস হয়। থ্যাঙ্ক ইউ হতে পারে, কিন্তু থ্যাঙ্কস ইউ হবে না, গ্রামাটিক্যাল ভাবে ভুল হয়ে যাবে বলে। থ্যাঙ্কস একা বসলে থ্যাঙ্কস ই বসবে, এস বসবে। থ্যাঙ্কিং ইউ যদি করি তাহলে হতে পারে, কিন্তু শুধু থ্যাঙ্ক হয় না কোথাও। এবারে কিছু কিছু শব্দর প্লুরাল ফর্ম এস ছাড়াই হয়, ওর জন্য এস লাগানোর প্রয়োজন পড়ে না। যেমন চিলড্রেন, চিলড্রেন মানে একটা বাচ্চা কি অনেকগুলো বাচ্চা? অনেকগুলো অনেকগুলো বাচ্চা। বাচ্চা। তো এর জন্য আলাদা করে এস লাগানোর প্রয়োজন পড়ে না। মূল বিষয় হচ্ছে যে তোমার নাউন যদি অনেকগুলো জিনিসকে বোঝায় তোকে প্লুরাল ভাববে, তোমার নাউন যদি একটা জিনিসকে বোঝায় তোকে সিঙ্গুলার ভাববে। তুমি এটা কখনোই দেখতে যাবে না যে নাউনের পেছনে এস আছে কি নেই, ওটা বাচ্চাদের ফর্মুলা হলো। কম্পিটিটিভে এই ফর্মুলাটা খাটবে না। ডাটাটাও তাহলে তো ডাটা যেটা আছে ওটাও তো তাহলে প্লুরাল। হ্যাঁ, ডাটা প্লুরাল। এবার শুনো, ডাটা থেকে ভালো প্রশ্ন এলো, ডাটা প্লুরাল হবে না। 3 নম্বর যেটা হচ্ছে, যখন তুমি আনকাউন্টেবল নাউন পাবে, যেটাকে গুনতে পারবে না, আনকাউন্টেবল নাউন পড়লাম আমরা, তখন ওটাকে সিঙ্গুলার ধরে নেবে। যেমন ডাটা। আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলার নাউন ধরবে। যেমন মিউজিক, মিউজিককে গুনতে পারবে? ইলেকট্রিসিটি গুনতে পারবে? নলেজ, ট্রাফিক, হেয়ার, ওয়েদার, জুয়েলারি, এগুলো গুনতে পারবে না। তো এগুলো সবকে সিঙ্গুলার নাউন ধরবে। মিউজিক ইজ হবে, মিউজিক আর হবে না। দ্য মিউজিক ইজ ভেরি সফট। বোঝা গেছে? ইলেকট্রিসিটি ইজ হবে, আর হবে না। তাহলে যে 3টা বৈশিষ্ট্য আমি বললাম, যে সিঙ্গুলার ওয়ার্ড এস শেষে থাকলেই যে ওটা প্লুরাল ওয়ার্ড হবে, সব সময় শেষের এস প্লুরালেরই এস, এটা ভাবার কোনো মানে নেই। কিছু কিছু প্লুরাল ওয়ার্ড হয় যেগুলোর সিঙ্গুলার ফর্মই হয় না, এবং কিছু কিছু প্লুরাল ওয়ার্ড হয় যার পেছনে এস থাকে না, ও নিজে নিজেই প্লুরাল এবং ওর সিঙ্গুলার ফর্ম হয় না। আনকাউন্টেবল নাউন যেখানেই পাবো তাকে সিঙ্গুলার নাউন হিসাবে ট্রিট করব। ওয়াইফ এর প্লুরাল ফর্ম কি? ওয়াইফস। ওয়াইফস। একটা ইন্টারভিউতে দেখেছিলাম,
যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওয়াইফ, ইংরেজিতে এমএ উত্তর দিয়েছেন স্যার ওয়াইফ ক্যান নট বি প্লুরাল। নেক্সট, কখনো কখনো, আচ্ছা শুরুতে হয়তো স্যার এটা বলিনি। প্লুরাল হয় না, কি বললেন হ্যাঁ বুঝলাম না। বলো বলো। ওয়াইফ প্লুরাল হয় না, না কি বললেন না বুঝতে হয়, পারলাম। গ্রামাটিক্যালি তো হয়। আচ্ছা আচ্ছা, ও ওটা বলেছে যে প্লুরাল হয় না। হ্যাঁ, হ্যাঁ। ও ভাবছি যে অন্তত সামাজিক ভাবে হয়তো হওয়া বলে সম্ভব না। ভাবছি। হ্যাঁ, তো ভাবছি যে ফর্মেও বোধহয় হয় না। আচ্ছা, কখনো কখনো আমরা যদি নাউন এতক্ষণ ধরে পড়লাম তো একটা ধারণা মনের মধ্যে আসতে পারে, শুরুতে বললাম যে বিশ্ব ব্রহ্মাণ্ড নাউনে ভরা আছে, তো নাউন বাদে কি আর কিছু নেই? বিশ্ব ব্রহ্মাণ্ডে থাক আর নাই থাক, সেন্টেন্সে তো আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রচুর আছে, অ্যাডজেক্টিভ আছে। যেমন বিশ্বাসঘাতক, এটা কি নাউন? বিশ্বাসঘাতকটা নাউন, ঘাতকতাটা বিশ্বাসঘাতক নাউন? বিশ্বাসঘাতক নাউন, নাউন নয়। বিশ্বাসঘাতক লোকটা বিশ্বাসঘাতক, ওই ছেলেটা বিশ্বাসঘাতক, তো বিশ্বাসঘাতক অ্যাডজেক্টিভ। নাউন। তো স্যার দোষ 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 দেখাচ্ছে তো, হুম, হুম, নাউনের দোষ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একে যখন বিশ্বাসঘাতকতা করে দিব তখন একটা দোষের নাম হয়ে গেল, এটা একটা অপগুণের নাম হয়ে গেল বিশ্বাসঘাতকতা, তো ছিল অ্যাডজেক্টিভ হয়ে গেল নাউন। অনেস্ট, অনেস্ট কি একটা দোষ গুণ অবস্থা, তাই তো? অ্যাডজেক্টিভ, কিন্তু ওকে যখন অনেস্টি করে দিচ্ছি তখন ও নাউন হয়ে যাচ্ছে। তো কিছু 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 নাউন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ থেকে আসতে পারে। এর একটা লিস্ট আমি চেষ্টা করব তৈরি করে এতে দিয়ে দিতে। এক দুটো দেখো, নাউন হচ্ছে অ্যাকশন, এটার ভার্ব হচ্ছে অ্যাক্ট, অ্যাডজেক্টিভে অ্যাক্টিভ, আর অ্যাডভার্বে অ্যাক্টিভলি। বিউটি নাউন, বিউটিফাই ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুললি অ্যাডভার্ব। তাহলে এই যে যে কোনো নাউন সে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে কনভার্ট হতে পারে, আবার উল্টো দিক থেকে বলতে পারি অ্যাডভার্ব থেকে নাউন আসতে পারে, অ্যাডজেক্টিভ থেকে নাউন আসতে পারে, ভার্ব থেকেও নাউন আসতে পারে। কম্পিটিটিভ এক্সামে এরকম প্রশ্ন আসতে পারে, রিরাইট দ্য সেন্টেন্স অ্যান্ড ইউজ দ্য ভার্ব অ্যাজ নাউন। ওখানে যে ভার্ব দেয়া আছে সেটাকে নাউন হিসাবে ব্যবহার করে আবার বাক্যটি লেখো। ইউজ দ্য অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভটাকে নাউন হিসাবে ব্যবহার করে বাক্যটা আবার লেখো। ঠিক আছে? এ ধরনের প্রশ্ন ইদানিং কালে এমসিকিউ হওয়ার পরে খুব কম আসে, তার কারণ হচ্ছে উত্তর অতি সহজে বোঝা চলে যায়। তারপরেও ফর্ম গুলো নিয়ে প্রশ্ন বিভিন্ন ভাবে আসতেই পারে। তো আমি একটা এর ছোটখাটো চার্ট ক্লাসরুমে দিয়ে দেবো, এমনি তোমরাও বিভিন্ন বইতে পেয়ে যাবে, যে নাউন থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর টোটালটা একসাথেই। এটাই বাংলায় পদ পরিবর্তনও। আচ্ছা, তাহলে চারটা আমরা বিশেষ সূত্র জানলাম। 5 নম্বর সূত্র, কিছু নাউনের প্লুরাল ফর্ম হয় না। কিছু কিছু নাউনের প্লুরাল ফর্ম হয় না, সিঙ্গুলার ফর্মই থাকে। আচ্ছা, ফিস, মাছ, ফিস এর প্লুরাল ফর্ম হবে? না স্যার। ফিসেস বলি না আমরা, ডেলি ইউজে বয় থেকে বয়েজ করি কোনো কোনো জায়গায়, কিন্তু গ্রামাটিক্যালি বয় থেকে বয়েজ হওয়ার কথা না। এ বয় এমন একটা নাউন যার প্লুরাল ফর্ম হওয়ার কথা না। কেন কথা না? বয় মানে কি একটা বালক? সমগ্র বালককে স্যার যেখানে বয়েজ করি সেখানে অ্যাপ্রোস্ট্রফি দেওয়া হয় তো।
হ্যাঁ, সেটা দেয়া হয়। এমনিও আমরা বিনা অ্যাপোস্ট্রোফিও ভয়েস করার অনেক জায়গায় এখন করার প্রচলন আছে। অনেকগুলো ছেলে যখন বোঝানো হয় তখন অ্যাপোস্ট্রফি দেওয়া মানে তো ইজ স্যার। অ্যাপোস্ট্রোফি দেয়া মানে ইজ না, বয়েজ এর সঙ্গে ছেলেদের হয়ে যাবে তখন। হুম, আচ্ছা। এটা বাইরে হবে যদিও। আচ্ছা, এবার যেটা বিষয়, আমি ওইটাতে যাচ্ছি না। বয়েজ এখন কোথাও কোথাও লেখা, বড় বড় সম্ভ্রান্ত জার্নালেও দেখা যায় যে বয়েজ ইউজ করছে। গ্রামাটিক্যাল গ্রামারের দৃষ্টিতে ইউজ করা যায় না। বয় মানে একটা বালক নয়, সবগুলো বালক। তো ওই রকমই শিপ, ডিয়ার এগুলো কখনো প্লুরাল ফর্ম হয় না। কিন্তু কিন্তু দেখো, এখানে একটা ব্যাপার আছে। একটু আগে আমি বলছিলাম যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার নাউন হয়, এর পাশে কখনো আর বসবে না, ইজি বসবে সবসময়। ইলেকট্রিসিটি আর হবে না, ইজি হবে। এখানে সিঙ্গুলার থাকলে ইজি হবে, আর হবে না। কিন্তু এখানে দেখো, নাউনের প্লুরাল ফর্ম হয় না। আমি বলছি না যে নাউনটা সিঙ্গুলার, আমি বলছি ওর প্লুরাল ফর্ম হয় না। শুধু ভালো করে বলছো। তার মানে এই যে নাউন যার প্লুরাল ফর্ম হয় না, ওর পাশে কিন্তু প্লুরাল ভার্ব বসানো যেতে পারে। যেমন ফিজ ইজ, ফিশ ইজ, ফিশ আর, দুটোই বসে। যখন তোমার রান্নায় অনেকগুলো মাছ ব্যবহার হচ্ছে তখন আর বসাবে কি ইজ বসাবে? আর আর বসাবে। কিন্তু যখন একটাই মাছের ফিশ ফিঙ্গার তৈরি করছো, একটাই মাছ ইউজ হচ্ছে, তখন ইজ বসাবে। কিন্তু সেখানে যেখানে তুমি আর বসাচ্ছ সেখানে ফিশেস করে দিচ্ছ না। বোঝা গেল? তো এইটা খেয়াল রাখতে হবে। খুব কম আছে, ডেয়ার, শিপ, ফিশ, বয়, এগুলো কয়েকটাই আছে। খেয়াল রাখতে হবে যে কিছু কিছু নাউনের প্লুরাল ফর্ম হয় না, কিন্তু প্লুরাল ভার্ব ঠিকই ইউজ হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, প্লুরাল সেন্সে ব্যবহার হলে প্লুরাল ভার্ব ইউজ করা যাবে। আমি একটু আগে বলেছিলাম কালেকটিভ নাউন অলওয়েজ কি হয়? সিঙ্গুলার নাউন হয়। বলেছিলাম কালেকটিভ নাউন সিঙ্গুলার নাউন হয়। কিন্তু খুব রেয়ারেস্ট কেসে যদি কালেকটিভ নাউন প্লুরাল ফর্মকে ইন্ডিকেট করে তখন তুমি প্লুরাল ভার্ব ইউজ করবে। যেমন দ্য টিম ইজ হেডিং ফর প্র্যাকটিস। টিমটা প্র্যাকটিসের জন্য হেঁটে যাচ্ছে। এখানে টিমের যত মেম্বার আছে সবার কথা বলছে কি টিমের কথা বলছে? মেম্বারের কথা বলছে। মেম্বারের কথা বলছে। পরের বাক্যটা দেখো, তাহলে বুঝতে পারবে। দ্য টিম আর ইটিং উইথ দেয়ার ফ্যামিলিজ। এখানে টিমের যে মেম্বার আছে তারা নিজের নিজের ফ্যামিলির সঙ্গে খাচ্ছে। এমন না ওর ওর সবাই কি একটা ফ্যামিলির সঙ্গে খাচ্ছে, তা তো না। বুঝতে পারছো পার্থক্যটা? টিম ইজ হিডিং ফর প্র্যাকটিস মানে টিম হেঁটে যাচ্ছে, সবাই একই দিকে হেঁটে যাচ্ছে। এখানে টিম একটাই জিনিস, সিঙ্গুলারের মতো ইউজ হচ্ছে। কিন্তু দ্য টিম আর ইটিং উইথ দেয়ার ফ্যামিলিজ, সবাই আলাদা আলাদা ফ্যামিলির সঙ্গে খাচ্ছে। এখানে প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা হয়ে গেছে। তোমাকে খেয়াল রাখতে হবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে যে যারা আছে তারা একই সাথে একই রকম কাজ করছে, নাকি যারা আছে তারা আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো যদি সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় কালেকটিভ নাউন তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, আর যদি প্লুরাল সেন্সে ব্যবহার হয় তাহলে প্লুরাল ভার্ব ইউজ করবে। ক্লিয়ার হয়ে গেছে এটা? বোঝা গেল না? ধরো সুপ্রিম কোর্টে 3 সদস্যের একটা বেঞ্চ আছে। 3 জন মিলে একই জাজমেন্ট দিল। একটা কোনো কেস হলো, 3 জনের রায় একই, 3 জনই মানে একমত করে একটা জাজমেন্ট পাস করলো। তাহলে এখানে ওই যে কমিটি, সুপ্রিম কোর্টের বেঞ্চ, সেটা সিঙ্গুলার সেন্সে কাজ করলো কি প্লুরাল সেন্সে কাজ করলো? সিঙ্গুলার। 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 কিন্তু একই কেসে ওই 3 জন যে জাজ আছেন তারা একমত হতে পারলেন না, 3 জন আলাদা আলাদা মতামত পোষণ করছেন। তখন কি সিঙ্গুলার সেন্সে কাজ হচ্ছে কি প্লুরাল সেন্সে? প্লুরাল। প্লুরাল।
এইটুকুই তোমার খেয়াল রাখার বিষয়, যে সেন্স কি আছে ওই অনুযায়ী ভার্ব অ্যাড করে দেবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাংলায় লিঙ্গ পড়েছো তোমরা, 3টা লিঙ্গ হয়, পুংলিঙ্গ মানে ছেলেরা, স্ত্রীলিঙ্গ মানে মেয়েরা, আর ক্লীবলিঙ্গ হয়। হ্যাঁ, একটা উভয় লিঙ্গের কনসেপ্ট আছে, ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গের মধ্যে একটু পার্থক্য আছে বাংলায়। ধরে নাও ক্লীবলিঙ্গ আর উভয় লিঙ্গ একই, বোঝার জন্য। তো কিছু কিছু শব্দ পুংলিঙ্গ বাচক হয়, কিছু কিছু শব্দ স্ত্রীলিঙ্গ বাচক হয়, আর কিছু কিছু শব্দ যাকে পুংলিঙ্গও করা যায় না আর স্ত্রীলিঙ্গও করা যায় না তাকে নিউটার জেন্ডার বলবো আমরা। যেমন অধ্যাপক, অনেকের স্ত্রীলিঙ্গ অধ্যাপিকা করে, যেটা বাংলা ব্যাকরণের দৃষ্টিতে ভুল। অধ্যাপিকা বলে কোনো শব্দ হয় না। কেন হয় না? রাষ্ট্রপতি হয়, রাষ্ট্রপত্নী হয়? হয় না। কিছু 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 নেতারা গ্রামারের ক্লাস করে না নিজের সময়ে, আর ভুলভাল বলে দেয়। তো ওই রকম যদি পদের লিঙ্গ পরিবর্তন করা যায় না, রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপত্নী হবে না, ওই রকমই অধ্যাপক হবে, অধ্যাপিকা হবে না। কিন্তু শিক্ষক হবে, আবার শিক্ষিকাও হবে। কেন হবে? কারণ শিক্ষিকা প্রচলিতই ছিল আগে থেকে, শিক্ষিকা শব্দটা এক্সিস্ট করে, অধ্যাপিকা শব্দটা এক্সিস্টই করে না। তো এই যে অধ্যাপক শব্দটা, যার তুমি স্ত্রীলিঙ্গ করতে পারলে না, তাহলে ওটা কোন জেন্ডার হয়ে গেল? নিউটার জেন্ডার। বোঝা গেল? এমন এমন শব্দ যাকে পুরুষ অথবা স্ত্রীতে ভাগ করতে পারবে না তাকে নিউটার জেন্ডার বলবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আমি বলছি ভাগ করতে পারবে না। তুমি অধ্যাপককে অধ্যাপিকা করতে পারবে ব্যাকরণ সম্মতভাবে? রাষ্ট্রপতিকে রাষ্ট্রপত্নী করতে পারবে? পারবে না। আরেকটা টার্ম আছে নিউটার জেন্ডারে, কি? পারবে কিন্তু করবে না। কখন করবে না? যদি স্মল বেবি থাকে, খুব ছোট কোনো বাচ্চার কথা ইংরেজিতে বলতে যাও, তাহলে ওই স্মল বেবি ছেলে আছে না মেয়ে আছে দেখার কোনো দরকার নেই, কারণ স্মল বেবির ক্ষেত্রে হিজ আর হার বসে না। ক্লিয়ার? ইটস ব্যবহার করবে। তো স্মল বেবি কোন জেন্ডারে চলে গেল? নিউটার জেন্ডারে। এটা কি পারবে না? তুমি করতে পারবে, কিন্তু করা যাবে না। কেন যাবে না? কারণ ও এতই ছোট যে এখনই ওকে পুরুষ আর স্ত্রীতে ভাগ করার প্রয়োজন নেই। নিউটার জেন্ডার কয়েকটাই আছে, যেমন ইনসেক্ট, পতঙ্গ যারা আছে, স্মল ক্রিয়েচার যত আছে, ছোট ক্রিয়েচার, ওদেরকে পুরুষ আর মহিলাতে, পিঁপড়ে পুরুষ পিঁপড়ে না মহিলা পিঁপড়ে ভাগ করো কোথাও? কিন্তু গরুর বেলায় করো। স্মল ক্রিয়েচার যত আছে সবগুলো নিউটার জেন্ডার হবে, তার হিজ হার ব্যবহার হবে না। যত কালেকটিভ নাউন আছে সবগুলো নিউটার জেন্ডার হবে। ক্লিয়ার? এবার মাস্কুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার, পুরুষ পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। পুরুষের কি আছে বলতো? পাওয়ার আছে, তাই না? প্রকৃতি প্রদত্ত ব্যাপার এটা, এটাকে অস্বীকার করার কিছু নেই। আর হ্যাঁ, অর্জন তো করা যেতেই পারে, সব ছেলেরই থাকবে সেটারও কোনো মানে নেই, কিন্তু সাধারণ ব্যাপার এটা, যে বাসে যখন ওঠে, সিটে যখন বসার ব্যাপার থাকে তখন লেডিস ফার্স্ট, আর বাসটা যদি মাঝ রাস্তায় থেমে যায়, ওকে ধাক্কা দিতে হয়, তখন জেন্টস ফার্স্ট। তো পুরুষ লিঙ্গের শব্দের সঙ্গে কি যুক্ত থাকে? পাওয়ার যুক্ত থাকে। তো বিশ্বের যা যা শব্দের সঙ্গে তোমার পাওয়ার যুক্ত আছে মনে হবে, সবগুলোর সঙ্গে কিভাবে ট্রিট করবে? পুংলিঙ্গ বাচক শব্দ মানে হিজ ব্যবহার করবে, হার ব্যবহার করবে না। যেমন সান, পাওয়ার আছে না নেই সানে? আছে। টাইম আছে। টাইমে হবে, হ্যাঁ। ডেট, ডেট, উইন্টার, পাওয়ার আছে এদের কাছে। তো এরা সব হিজ হবে, হি হবে, সি হবে না।
হিজ হবে। হুম। ফেমিনাইন জেন্ডার ওর কাছে বিউটি আছে, যেমন নেচার, প্রকৃতিগত সুন্দরী। আর্থ, পৃথিবীকে মা বলা হয়, পৃথিবী মাতা, পৃথিবী বাবা বলা হয় না। পিস, শান্তি, সান্তানা, শান্তি, এগুলোর কাছে কি আছে? বিউটি আছে, তো এই জন্য এগুলো ফেমিনাইন জেন্ডার। তো দেখো নেচারকে তো কোথাও ওই রকম ভাবে প্রমাণ করা যাবে না, পিসকে কি করে প্রমাণ করবে যে কি লিঙ্গের? কিন্তু যেহেতু এদের মধ্যে কনসেপ্ট অফ বিউটি আছে, তার জন্য এদেরকে ফেমিনাইন জেন্ডার হিসেবে ট্রিট করব। আর কি ব্যবহার করব? হার ব্যবহার করব। বাস, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্টুডেন্ট তাহলে কি স্যার নিউট্রো জেন্ডার হবে? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। যদি এইটুকু ক্লিয়ার হয়ে নিউটার গিয়ে আর থাকে কমন, তাহলে নিউটার আর কমন হ্যাঁ কি বলো। একই? না, উভয় লিঙ্গ আর ক্লিব লিঙ্গর যে পার্থক্য, নিউটার আর কমনের সেই পার্থক্য। তাহলে স্টুডেন্ট তো কমন জেন্ডার হওয়ার কথা। কমন জেন্ডার হওয়ার কথা, নিউটার জেন্ডারে রাখলেও কোনো অসুবিধা নেই। বাংলাতে সমস্যাটা বেশি আছে উভয় লিঙ্গ আর ক্লিব লিঙ্গতে, ইংরেজিতে সমস্যাটা বেশি নেই, কারণ উভয় ক্ষেত্রেই হিজ আর হার ব্যবহার হয় না। বোঝা গেছে? আচ্ছা, নাউন কেন্দ্রিক যত প্রশ্ন আছে কম্পিটিটিভে, এইটুকু কনসেপ্টে তোমার সব প্রশ্নের উত্তর সলভ হয়ে যাবে, একটাও বাদ থাকবে না। তাহলে এর পরের দিনের ইংরেজি ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের পরের ভাগ, প্রোনাউন আর যা আছে ওগুলো সব পড়ে নেব। আজকে এই পর্যন্ত থাক, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। বলছি স্যার, তাহলে মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো স্যার তাহলে কি হবে? কি ব্যাপারে? জেন্ডারের দৃষ্টিতে হ্যাঁ। কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে কোনো জেন্ডারে ফেলার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ, স্যার, বলছি যে প্রাইমারি টেটের জন্য কি আলাদা কোনো গ্রুপ আছে যে মক টেস্ট হয়, এমন কোনো গ্রুপ আছে? মক টেস্টের জন্য গ্রুপ তো নেই, তবে অ্যাডমিশন নিয়ে যারা মানে ভোট পেড দেওয়া হয়, ভার্সনে যারা ভোট দেওয়া পড়ছে, হয়। হ্যাঁ হ্যাঁ পেড ভার্সনে যারা যারা অ্যাডমিশন নিয়ে পড়ছে, পেড ভার্সনে পড়ছে, হ্যাঁ। তাদের জন্য দু তিনটা ফেসিলিটিস এক্সট্রা আছে, যেমন স্টাডি মেটেরিয়াল, রেকর্ডেড ক্লাস আর মক টেস্ট, এগুলো পেইড ভার্সনে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। শুধু লাইভ ক্লাস যারা করছে সেটা কমপ্লিটলি ফ্রি, আর বাকি সার্ভিস গুলো চার্জেবল। ওটা কি প্রতিদিনই হয়? ক্লাস একই, সেম এই ক্লাসই, এই ক্লাসেরই রেকর্ডিং পাওয়া যাবে ওই পেড ভার্সনে, স্টাডি মেটেরিয়াল মানে পিডিএফ গুলো পাওয়া যাবে ওখানে, আর যখন যখন টেস্ট হয় মক টেস্ট সেইগুলো দেয়া যাবে, ফ্রিতে সেটা দেয়া যাবে না। অ্যাডমিশন নিতে গেলে এই যে আমি একটা নম্বর লিখে দিচ্ছি, 8509913331, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে লিখতে হবে প্রাইমারি টেটে অ্যাডমিশন নেব, বাকি ওরা সাজেস্ট করে দেবে। ঠিক আছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার তাহলে রামকৃষ্ণ। স্যার পেরেন্টস তাহলে কি স্যার কমন হবে না স্যার নিউট্রো জেন্ডার হবে? কি বুঝলাম না? স্যার পেরেন্টস বললে স্যার কি কমন জেন্ডার হবে না নিউট্রো জেন্ডার হবে? পেন না না স্যার, পেরেন্টস পেরেন্টস বানান? স্যার মা বাবা যেটা বলা হয় পেরেন্টস। ও আচ্ছা, প্যারেন্টস। সেটা কমন হবে নিউটার না? হবে তো কমন জেন্ডারই, নিউটার জেন্ডার শুধু তুমি এইটুকু মনে রেখো যে কালেকটিভ নাউন, ইনসেক্ট, স্মল ক্রিয়েচার, এই টাইপের ছোটখাটো স্মল বেবি, এই টাইপের কয়েকটা জিনিসকে আমরা শুধু নিউটার জেন্ডার বলবো, বাকি সবই কমন জেন্ডার। কেমন? আচ্ছা স্যার।